এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখানে দেখতেছি কার্বনের উপর একটা স্টার, স্টার মানে এটা উত্তেজিত অবস্থায় আছে। কার্বন যখন উত্তেজিত অবস্থায় যায়, উত্তেজিত অবস্থায় কি কিভাবে যেতে পারে, একটা সার্টেন একটা পরিবেশ সৃষ্টি করতে হয়, একে তাপ দিতে হয় বা এ যাতে রিয়াকশনটা করে, সে এইভাবে এই অবস্থায় তখন চলে যায়। আচ্ছা, তো এগুলো কি কি? এটা হলো অরবিটাল। অরবিটাল আসলে 3D মাত্রার হয়, 3D মাত্রার হয়, এখানে 2D চিন্তা করা যাবে না। কক্ষপথ আর অরবিটাল আলাদা জিনিস। আমরা পার্থক্যের মধ্যে শিখছি যে অরবিটাল কি, অরবিটাল হলো 3D। 3D হওয়ার জন্যই আমরা এসকে, এটা হলো এস অরবিটাল, এটা হলো কি গোলক বলের মতো, এটা হলো ডাম্বেল, এটা হলো পি অরবিটাল। ঠিক আছে, এখন পি অরবিটালের তিনটা ভাগ, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই অরবিটালের মাথাগুলো এইভাবে এই অক্ষ বরাবর হয়ে থাকে। এটাকে আমরা বলবো তখন টোয়াইস পি এক্স, এটাকে বলবো টোয়াইস পি ওয়াই, এটাকে বলবো টোয়াইস পি জেড। এখন এর মধ্যে ইলেকট্রন থাকলে ইলেকট্রনটা আমরা আঁকবো। আচ্ছা, এখন উত্তেজিত অবস্থায় যখন যায় তখন কি হয়, তখন কোনো একটা রাসায়নিক বন্ধনে সমযোজী বন্ধন যখন গঠন করবে তখন ইলেকট্রন শেয়ারের প্রয়োজন হয়। তার ইলেকট্রন যখন শেয়ার করতে যাবে, শেয়ার করার সময় এই অরবিটালের সাথে, ধরো এই অরবিটাল এটা হাইড্রোজেনের, ধরো 1s1, আর এখানে আছে এই কার্বনের অরবিটালটা আমি আঁকছি। কার্বনের কি অরবিটাল? শক্তি স্তর, শেষ শক্তি স্তর। শেষ শক্তি স্তরকে আমরা কি বলি? যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরের এটা কি আমি আঁকছি? অরবিটাল আঁকছি। আচ্ছা, এই অরবিটালের তোমরা স্যারদের কাছে এগুলো বিস্তারিত শিখবা, এগুলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এগুলোতে কি হয়? সরাসরি অধিক্রমণ হয়। সরাসরি অধিক্রমণের ফলে কি হয়? এখানে সিগমা বন্ধন গঠিত হয়। এই বা এখানে হাইড্রোজেনের অরবিটালও অধিক্রমণ করতে পারে। আচ্ছা, সেখানে সিগমা বন্ধন গঠিত হলো। এইখানে যে এখানে নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে, ঠিক আছে। নিউক্লিয়াসের মাঝখানে কি আছে? একটা, এটা কি ইলেকট্রন মেঘের সাধারণ ঘনত্বের অঞ্চল, সাধারণ ঘনত্বের অঞ্চল মানে এরও এই পাশে ইলেকট্রন মেঘ আছে, এই জায়গাটাতে এরও আছে। এই জায়গাটাকে বলা হয় আণবিক অরবিটাল। আর এগুলো কি? এটা হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল। আর এই এতটুকু কি ছিল? কার্বনের পারমাণবিক অরবিটাল। এখন কথা হচ্ছে, কার্বনের পারমাণবিক অরবিটাল গেল, আর হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল, দুইটা মৌল কাছাকাছি আছে, কিন্তু তারা কেন তাদের সাধারণ অবস্থা বাদ দিয়ে CH4 হতে চাচ্ছে? কার্বন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, কিন্তু চারটা হাইড্রোজেনকে নিয়ে কার্বন কেন এই মিথেন গঠন করতেছে? এইটার সাধারণ একটা কারণ হলো, কার্বনের পারমাণবিক অরবিটাল আছে, হাইড্রোজেনেরও পারমাণবিক অরবিটাল আছে, কিন্তু এরা যখন বন্ধন গঠন করে এই অবস্থাতে এর আণবিক অরবিটাল, কথাগুলো বুঝবা, আণবিক অরবিটালের স্থিতিশক্তি তাদের পারমাণবিক অরবিটালের, পারমাণবিক অরবিটালের সবার মোট স্থিতিশক্তির থেকে এর স্থিতিশক্তিটা কম, এই জন্য এটা বেশি স্থিতিশীল। আর সব কিছুই কি হতে চায়? বিশ্বজগতে সব কিছুই স্থিতিশীল হতে চায়, তার বিভব সর্বনিম্ন অবস্থায় আনতে চায়। এই জন্যই তারা কি করে? আলাদা আলাদাভাবে না থেকে একটা শেয়ারকৃত অবস্থায় এসে তারা কি করে? এই সমযোজী বন্ধন গঠন করে। আর আমরা 9-10-এ শিখছিলাম কি? কার্বনও তার কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, হাইড্রোজেন হিলিয়ামের অর্জন করতে চায়। এই জন্য এটার আসল মর্মার্থটা আসলে এই জায়গায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে তাদের পারমাণবিক অরবিটালের স্থিতিশক্তি তাদের আণবিক অরবিটালের স্থিতিশক্তির থেকেও কম, তখন তারা কিন্তু ওই তাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
তারা কিন্তু বন্ধনে আবদ্ধ হবে না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট সেন্স। আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা কি, স্থিতিশীল হতে যাবে। সমযোজী বন্ধনের মূল ভিত্তিটা কি? সমযোজী বন্ধনের মূল ভিত্তিটা হলো এই যে দুইটা অরবিটাল যে কি হবে, এরকম অধিক্রমণ করবে, এই অধিক্রমণ করার ফলে এর ইলেকট্রনটা এর ভেতরে চলে আসলো, এর ইলেকট্রন এর ভেতরে চলে আসলো, তখন এর নিউক্লিয়াস কি করবে, এই দুইটাকেই টানতে আরম্ভ করবে। তখন এই দুইটা ইলেকট্রনকেই নিজের মনে করবে। ওই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন যখন করলো, এর ছিল 7টা, এ হলো 8টা, তখন এই 8টা ইলেকট্রনকেই টানবে। এই জন্যই সে তখন নিজেকে মনে করবে যে আমি নিয়ন, কার্বন মনে করতেছে। এই 4 জনের থেকে 4টা ইলেকট্রন শেয়ার করে। আবার হাইড্রোজেনও কি করবে, হাইড্রোজেনের এস অরবিটাল, সেও কি করবে, একটা ইলেকট্রন সে শেয়ার করছে, কিন্তু সে মনে করবে সে আর একটা ইলেকট্রন নিছে, নিয়ে এও তখন হিলিয়ামের মতো নিজেকে মনে করবে। সে মনে করবে আমার কাছে এখন 2টা ইলেকট্রন আছে, তখন সেও তার নিউক্লিয়াসও কি করবে, এই 2টা ইলেকট্রনকেই টানার চেষ্টা করবে। তখন এই এ অরবিটালটা এও টানবে, এও টানবে, তাহলে 2টা জিনিসকে একজনই টানতেছে, তখনই এইখানে কি তৈরি হবে, রাসায়নিক বন্ধন। এটাই হলো সমযোজী বন্ধনের ভিত্তি, যে কি টানবে। আর আণবিক অরবিটাল হলে কি হতো, এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম তার লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন বেশি আছে, এইটা কি করতে চায়, সে ছেড়ে দিয়ে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এ পুরাপুরি এই ইলেকট্রনটাকে দিয়ে দেয়, আচ্ছা দিল, তাইলে এর ছিল কি, সোডিয়াম তার প্রোটন 11টাই আছে, ইলেকট্রন 10টা হয়ে গেছে, এটা তোমরা জানো। এটাকে আমরা এইভাবে লিখি প্লাস, সোডিয়াম প্লাস, এ নিয়ে নিছে, এর একটা ইলেকট্রন বেড়ে গেছে, ক্লোরিন মাইনাস, ক্লোরাইড হয়ে গেল। তো যখন এ পজিটিভ এ নেগেটিভ হলো, তখন এদের মধ্যে একটা চার্জ সৃষ্টি হলো না, দুই জায়গায়, এদিকে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, তাহলে এখানে কি একটা বিভব সৃষ্টি হবে না? এই বিভবটাই হলো, এই বিভবটাকেই আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলটাই আয়নিক বন্ধনের কি ভিত্তি। আর এখানকার ভিত্তিটা কি, দুইজনই টানতেছে আণবিক অরবিটালকে, এটা হলো সমযোজী বন্ধনের ভিত্তি। সমযোজী বন্ধনে যখন কেউ গঠন করতে চাবে, তখন এখানে তো 2টা ইলেকট্রন আছে, তাই না? এখানে 2টা ইলেকট্রন, এ একজন শেয়ার করবে, এ একজন শেয়ার করবে। কিন্তু একটা সাধারণ প্রশ্ন এসে যায় যে ইলেকট্রন সমধর্মী চার্জ, এখানে কেন বিকর্ষণ হচ্ছে না? আমরা যেমন নিউক্লিয়াসের ক্ষেত্রে একটা প্রশ্নের সম্মুখীন হই যে এতগুলা প্রোটন কেমনে নিউক্লিয়াসের ভেতর থাকে। সেখানে আমরা যেমন বলি যে এখানে কি আছে, এইখানে হলো সবল নিউক্লিয় বল আছে ওই জন্য, কিন্তু এইখানে তো কোনো বল নাই এটাকে আটকে রাখার জন্য, এই দুইটার বিকর্ষণকে প্রশমিত করার জন্য। তখন কি হয়, ইলেকট্রনের রোটেট হয়। ইলেকট্রনের রোটেশন আমরা শিখছি, একটা হলো প্লাস হাফ, একটা মাইনাস হাফ। তখন একটা এই রোটেশনে থাকে, একজন অন্য রোটেশনে থাকে, তখন এদের মধ্যে বিকর্ষণ হয় না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, আণবিক অরবিটালে সবসময় 2টা ইলেকট্রন থাকতে পারবে, আর 2টা ইলেকট্রন কি হবে, পরস্পর বিপরীত স্পিন হবে। এই জন্য কার্বন যখন বন্ধন গঠন করবে, দেখো এখানে একটা ইলেকট্রন এ অবস্থায় ছিল, সে প্রয়োজনে, কিসের প্রয়োজনে, বন্ধন গঠনের প্রয়োজনে, সে এই ইলেকট্রনটাকে টুয়াইস পি অরবিটালে ট্রান্সফার করছে, প্লাস আর একটা কাজ করছে, সে হলো এর স্পিনই ঘুরাই দিছে, যাতে অন্যান্য যারা শেয়ার করবে তাদের ইলেকট্রন এসে যাতে এইভাবে শেয়ার করতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। সর্বোচ্চ কি হচ্ছে, সে সর্বোচ্চ বেজোড় সংখ্যক করতে যাচ্ছে, এটাই হলো করে যাতে আর একটা ইলেকট্রন এসে তার সাথে সেই অরবিটালের সাথে শেয়ার করে সেই কয়েকটা বন্ধন সৃষ্টি করতে পারে, আর কার্বন তার স্থিতিশীল অবস্থায় যেতে পারে। আমরা 9-10-এ শিখছি যে বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটা, কার্বনের ইলেকট্রন বিন্যাস এইটা, আর নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। আমরা 9-10-এ শিখছি বেরিয়ামে সবগুলোর যোজ্যতা কি নির্দেশ করে, যোজ্যতা নির্দেশ করে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন। তারা ঠিকই বলছিল, কিন্তু আমরা বুঝতে আসলে ভুল করছি, তাদের কথাই সামান্য ভুল ছিল। তো বিজোড় ইলেকট্রন, তাহলে তাদের কথা অনুযায়ী
2s2 দুইটা ইলেকট্রন আছে, তাহলে এর যোজনী কি, এর তো যোজনই হবে না, এর তো বেজোড় সংখ্যক ইলেকট্রনই নাই। এই ক্ষেত্রেও কি 4টে ইলেকট্রন, এর তো বেজোড় সংখ্যক ইলেকট্রনই নাই, তাহলে এর আমি যোজনী কেমনে বাইর করব? ওখানে বলছে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকতে, কয়টা বিজোড় ইলেকট্রন আছে সেইটা, এখানে 5টা আছে। আমি কি বলতে পারবো 5টা? কখনোই না। এটা কি সব কিছুর মূল কথা কি, সে তার কাছের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে তার কি করা লাগবে? অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করে সেই কাছের নিষ্ক্রিয় মৌলের কাছে যাবে, ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আর অন্য ক্ষেত্রে ধাতু হলে কি করতো? ধাতু ইলেকট্রন ত্যাগ করে তার কাছের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইতো, ইলেকট্রন ত্যাগ করে ধাতু, আর সে ইলেকট্রন গ্রহণ করে। তে এই জন্য নাইট্রোজেনের যোজনী কত বলি আমি? 3, কার্বনের 4, বেরিয়ামের 2। কেন? এইখানে কথা হলো যোজ্যতা স্তরের বিজোড় সংখ্যক অরবিটাল, বিজোড় ইলেকট্রন যেই যে অরবিটালে আছে, এই বিজোড় অরবিটাল মানে কি? একটা অরবিটালে দুটা ইলেকট্রন থাকতে পারে, 1 আর 2, তাহলে 1 হলো বিজোড়, তাইলে এটা একটা থাকা মানে কি আবার অর্ধপূর্ণ। তাই আমরা বলতেছি অর্ধপূর্ণ অরবিটাল তার যোজ্যতা নির্দেশ করে। এইখানে কত ছিল? এটা যোজ্যতা স্তর 2 এর মধ্যে SO আর 2s আছে আর 2sp আছে। কয়টা অর্ধপূর্ণ অরবিটাল আছে? 4টা অর্ধপূর্ণ অরবিটাল আছে। সেটা তার কি নির্দেশ করতেছে? যোজ্যতা নির্দেশ করতেছে। এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। তাহলে সমযোজী বন্ধন আবার 2 প্রকার। সমযোজী বন্ধন 2 প্রকার। কি কি? একটা হলো শক্তিশালী, একটা হইল শক্তিশালী না, দুর্বল। তাহলে শক্তিশালী কোনটা? শক্তিশালী হলো সামনাসামনি অধিক্রমণ করব। সামনাসামনি অধিক্রমণ মানে একই অক্ষ বরাবর, এটাও x অক্ষ বরাবর আছে, এটাও x অক্ষ বরাবর আছে, তাহলে এটা কি হবে? শক্তিশালী অধিক্রমণ হলো। এখানে বেশি সংখ্যক কি হলো? ইলেকট্রন মেঘ, এর ইলেকট্রন মেঘের সাথে উপরিস্থাপিত হলো। উপরিস্থাপিত এখানে বলা উচিত না, এখানে হলো একটা আরেকটার মধ্যে ঢুকে গেল। তা আর এটাই হলো যত বেশি ঢুকবে, এটার মধ্যে যত বেশি কমন এলাকা থাকবে, তার স্থিতিশক্তি তত কমে যাবে, তার মানে তার স্থিতিশীল অবস্থা তত বেশি হবে। তার আরেক কথা হইল আলটিমেটলি এটা শক্তিশালী একটা বন্ধন সৃষ্টি হবে। এই সামনাসামনি অধিক্রমণকে বলা হয় সিগমা বন্ধন। আর আরেকটা হলো তার পাশাপাশি আবার আছে এইভাবে। আচ্ছা, এগুলো কি করে? এগুলো পাশাপাশি অধিক্রমণ ঘটে। এটা এভাবে বেগে যায়, এটা এভাবে বেগে যায়। এই দুইভাবে পাশাপাশি অধিক্রমণ ঘটে, আর সেই ক্ষেত্রে খুব অল্প এলাকা তারা কমন করতে পারে, খুব অল্প এলাকা তারা কভার করে কি করে? এই দুটা মিলে এটা হলো পাই বন্ধন, বা এটা হলো দুর্বল। দুর্বল কেন? এরা হলো কি করতে পারতেছে না, বেশি এলাকা অধিক্রমণ করতে পারতেছে না, এই জন্য। তাহলে সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে সমান্তরাল দুটো অক্ষ পাশাপাশি যখন অধিক্রমের ফলে ফার্স্টে একটা জায়গায় এলাকা হয়ে গেছে, একটা জায়গায় কি হয়ে যেতে হয়? এক জায়গায় মিলিত হয়ে যেতে হবে, না হলে তো সমান্তরাল হওয়া সম্ভব না। না হইলে এ কি করবে? রোটেট করে এর সাথে এসে যুক্ত হয়ে যাবে। কিন্তু ফার্স্টে হয়ে গেছে, তখন যে আমার কি থাকতেছে? সমান্তরাল যেটা থাকতেছে সেটা কি হচ্ছে? পাশাপাশি অধিক্রমণ করতেছে। তার মানে এখান থেকে আমি এই অনুসিদ্ধান্তে আসতে পারি, যে কোনো পাই বন্ধন গঠন হওয়া মানে তার আগে সিগমা বন্ধন গঠন হয়ে গেছে। তাহলে সিগমা বন্ধনটা কি হবে? সিগমা বন্ধনটা অনেক শক্তিশালী হবে, আর তারপরে পাই বন্ধন সৃষ্টি হবে। এই জন্য সিগমা বন্ধন যাদের থাকে, শুধু সিগমা বন্ধন আছে আর অন্য কোনো বন্ধন নাই, সেই ক্ষেত্রে তাদের অন্য কোনো রিয়াকশন পাওয়া যায় না। কি? এই বন্ধনটা ভেঙে আলাদা হয়ে যাওয়া, এরকম রিয়াকশন পাওয়া যায় না, বা অন্য কেউ একসাথে যুক্ত হওয়া। কিন্তু পাই বন্ধন খুব সহজেই ভাঙ্গে অন্য কিছু একসাথে যুক্ত হতে পারে। এগুলো তোমরা জৈব যৌগে গিয়ে ভালো করে বুঝতে পারবা। একটা মজার জিনিস আছে, এটা হলো
এখন অধিক্রমণ হচ্ছে, কিন্তু কোন কোন অরবিটাল এস আর পি, এটা কি সামনাসামনি অধিক্রমণকে সিগমা বন্ধন বলতেছি, এস এস অবভিয়াসলি সিগমা বন্ধন, পি পি সামনাসামনি হইলে কি সিগমা বন্ধন। কিন্তু এখন কথা হচ্ছে যে এগুলো আরও আছে, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটাই সৃষ্টি হয়, কোন অরবিটালের অধিক্রমণের সৃষ্টি হয়? শক্তিশালী মানে সবচেয়ে বেশি অধিক্রমণ হবে, তার মানে সবচেয়ে বেশি কমন এলাকা থাকবে ইলেকট্রনের। সেই ক্ষেত্রে দেখা যায় পিপি অরবিটালে সবচেয়ে বেশি ইলেকট্রন মেঘের কাভার করে, একটা আরেকটার মধ্যে ঢুকতে পারে। কেন? এস অরবিটাল যদি হয়, এস অরবিটাল এইখানে, এস অরবিটাল এইখানে, এটা কি হাইড্রোজেনের, সেক্ষেত্রে কি হয়, দুইটা নিউক্লিয়াস খুব কাছাকাছি এসে যায়, তারা বিকর্ষণ শুরু করে, এজন্য এটা আস্তে আস্তে এই এলাকাটা ন্যারো হয়ে যায়। আচ্ছা, এস পি যদি আমি ধরি, তাহলে এস এইখানে, পি হলো এইরকম, নিউক্লিয়াসটা দূরে আছে, এখানে নিউক্লিয়াস আছে, আর একটা হলো দুটাই পি। সেক্ষেত্রে কি হয়, যখন তারা অধিক্রমণ করে, তার মানে এখানে এসে অধিক্রমণ ঘটবে, সেই ক্ষেত্রে এরা বেশি এলাকা যেতে পারে, কারণ এখানকার নিউক্লিয়াসের দূরত্ব সর্বাধিক থাকে, এখানে নিউক্লিয়াস এতটুকু দূরত্বই থাকে, কাছাকাছি থাকবে, এটার থেকে কাছাকাছি থাকবে, তাই এরা পরস্পর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, আর এখানে কি করবে, পরস্পর বিকর্ষণ বেশি করতে পারবে না, মানে দূরে আছে, তাই এই অরবিটালের এই অধিক্রমণটা অর্থাৎ পিপি সামনাসামনি অধিক্রমণ বা সিগমা বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী হবে। সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন জিনিসটা হলো যোজ্যতা স্তরের, কারো যোজ্যতা স্তরের সর্বশেষ কক্ষপথের আছে না, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো আছে। তো এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলোর মধ্যে আবার কি শক্তির সামান্য পার্থক্য আছে, শক্তি স্তরে আলাদা পার্থক্য আছে, আর তাদের মধ্যে টোয়াইস এস আর টোয়াইস পি হলে সেটার মধ্যেও আলাদা কি আছে, শক্তি আছে। এই অরবিটালের শক্তি ভিন্ন শক্তি হলো না, এই ভিন্ন শক্তির অরবিটাল থাকা যাবে না যদি আমি কি করি, বন্ধন গঠন করতে চাই। বন্ধন গঠন করার সময় আমাকে একই শক্তির হতে হবে, না হলে যদি টোয়াইস এস আর টোয়াইস পি শক্তি ভিন্নই থাকতে হয়, তাহলে খালি টোয়াইস পি এক্স, টোয়াইস পি ওয়াই, টোয়াইস পি জেড এরা বন্ধন গঠন করবে, এ বন্ধন গঠন করবে না। কিন্তু যখন এরা ভিন্ন শক্তি ভিন্ন, তাদের শক্তি সমশক্তি করতে হবে, এই সমশক্তি করার প্রক্রিয়া করে তাদের মধ্যে কি করতে হবে, সংমিশ্রণ করতে হবে। সংমিশ্রণ, এই সংমিশ্রণটাকে কি বলা হচ্ছে, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তাহলে আমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, এ উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন একে দিয়ে অর্ধপূর্ণ অরবিটালের সংখ্যা বাড়ালো যাতে তার যোজ্যতা বেশি হয় আর সে শেয়ার করতে পারে স্বচ্ছন্দে। তাহলে এইখানে একটা এস ছিল টোয়াইস এস, এটা ছিল টোয়াইস পি এক্স, টোয়াইস পি ওয়াই, টোয়াইস পি জেড, তার মানে তিনটা পি এর অরবিটাল, তিনটা পি এর আলাদা আলাদা কক্ষ, এগুলো মিললে কি হলো, sp3, এটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন। এস আর পি যখন একসাথে হয়, এস আর পি যখন একসাথে সংকরায়ন করে, তখন সেটা দেখতে হয় এস আর পি করলে হয়ে যাবে এইরকম, এটা কি হয়ে গেল, সংকরায়ন। এটার মধ্যে শক্তির পার্থক্য ছিল, এইটাতে শক্তির কোনো পার্থক্য নেই, দুইটা মিলে এক হয়ে গেছে। এটা অনেকটা দুইটা মৌল মিলে যৌগ সৃষ্টি হওয়ার মতো। আগেকার কি আছে, এখন এরকম হয়ে গেছে। তখন একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে সবগুলো সংকর অরবিটাল, তখন এই সংকর অরবিটালও কি করতে পারে, দুইটা ইলেকট্রন সে রাখতে পারে তার অরবিটালে, আর এর কোনো নির্দিষ্ট দিক বিন্যাস নাই। এস অন্যান্যগুলোর পি এর কি ছিল, তিনটা এরকম দিক বিন্যাস ছিল, এক্স ওয়াই জেড, কিন্তু এটার কোনো দিক বিন্যাস নাই। এই জন্যই বলা হচ্ছে যে সংকর অরবিটালটা সবসময় কি বন্ধন গঠন করবে, সিগমা বন্ধন গঠন করবে। মূলত সিগমা বন্ধন গঠন করার জন্যই তার আকৃতিটা এরকম হয়, আর তার কোনো দিক বিন্যাস সে রাখে না, সে এইভাবেই থাকে। একে
একে এইভাবে লেখা যাবে না, ঠিক আছে? তো sp3 যখন আমি সংকরায়ন করব তখন 4টা আছে, আমি তখন এটার আকৃতি হয়ে যাবে এইরকম। এই জিনিসটা দেখতে অনেকটা, উপরে একটা লাঠি আছে আর সেটার স্ট্যান্ড আছে 3টা, এইভাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো কি না বুঝতেছি না। এখানে হলো, এটা হলো পাটাতন, 3টার উপর একটা স্ট্যান্ড আছে, এইরকম জিনিসটা আসলে এইটা। তাহলে অরবিটাল যেহেতু 3D, এটাও কি 3D, তাহলে এটা মিলে গেল আমার, ঠিক আছে? আমার এইভাবে sp3 আসলো, সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে, আর সেই ইলেকট্রনের স্পিন যদি এই অবস্থায় থাকে, তাহলে সে যখন তার আরেকটা অন্য কোনো পরমাণুর সাথে সে শেয়ার করবে, তার ইলেকট্রন বিন্যাস কি হতে হবে? তার বিপরীত দিকে, ইলেকট্রনের রোটেট অন্য দিকে হতে হবে। তাহলে এগুলো যদি হাইড্রোজেনের পরমাণু হয় আর এইটা ছিল কার্বনের, তাহলে এটাই হয়ে গেল আমার CH4। CH4 এর 4টাই কি করছে? 4টা বন্ধন আমরা ছোটকাল থেকে শিখতেছি। 4টাই কি? 4টাই আমার সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন। সেই ক্ষেত্রে তার মানে শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন মানেই কি? সবগুলাই কি কার্বনের সংকর অরবিটাল বন্ধন গঠন করছে। এই জায়গায় ইম্পর্টেন্ট সেন্সটা কাজ লাগাতে হবে। আর একটা কথা হচ্ছে, কার সংকরায়ন হয়? হাইড্রোজেনের কোনোদিনই সংকরায়ন হবে না। আবার কার্বন অন্য কোনো পরমাণুর সাথে করলে তার সংকরায়ন না হয়ে অন্য কারো সংকরায়ন হতে পারে। সেটার ক্ষেত্রে কে নির্ভর করবে? সেটার ক্ষেত্রে নির্ভর করবে হলো কেন্দ্রীয় পরমাণুর, কি করবে? কেন্দ্রীয় পরমাণু যে কেন্দ্রে থাকবে তার কি হবে? সংকরায়ন ঘটবে, ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণুর কি হয়? সংকরায়ন হয়। এখানে কার্বনের সংকরায়ন হয়েছে, হাইড্রোজেনের সংকরায়ন হয় নাই। যেমন POCl3, এই যৌগটাতে দেখো অক্সিজেনও কি করতে পারে? সংকরায়ন করতে পারে, ফসফরাসও সংকরায়ন করতে পারে, কিন্তু এই যৌগটাতে কে করবে? ফসফরাস করবে। সেটা তোমরা কেমনে বুঝবা? এইটার যখন তোমরা আণবিক গঠন আঁকাবা তখনই বুঝতে পারবা পি কোথায় আছে, আশেপাশে কি কি আছে, তখন বুঝে যাবা যে কেন্দ্রীয় পরমাণুটাকে ফসফরাস। তাহলে কার সংকরায়ন ঘটবে? ফসফরাসের সংকরায়ন ঘটবে। এখন এস আর পি, এই দুইটা যদি একটা পরমাণুর এস আর পি এর কি একটা আর এস এর একটা, দুইটা মিলে যদি সংকরায়ন করে তাদের ক্ষেত্রে হবে sp হাইব্রিডাইজেশন। আর সবগুলোর কি হবে? একটা করে নির্দিষ্ট জ্যামিতিক গঠন পাওয়া যাবে sp। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে, এই সবগুলো আমি ফার্স্টে কি বলে নিছি? এটা সমশক্তি না? সমশক্তি মানে কি? সবগুলাতে আবার ইলেকট্রনও আছে 2টা করে, আবার তাদের স্পিন কি একই দিকে, তার মানে এই দুটার মধ্যে কোনো বিকর্ষণ হচ্ছে না। কিন্তু এইটার সাথে তো এইটার বিকর্ষণ ঘটবে, এই কম্পাউন্ডের সাথে অন্য একটা কম্পাউন্ড, এর তো বিকর্ষণ ঘটবে। সেই ক্ষেত্রে কি হবে? এই বিকর্ষণটা দেখো সবগুলো সমশক্তি, তাই মানে সবগুলাকে সমানভাবে বিকর্ষণ করবে। করতে করতে এমন অবস্থায় নিয়ে যাবে, তোমাদের বইয়ে বলছে যে যাতে এমন অবস্থায় থাকে যাতে বিকর্ষণ সর্বনিম্ন হয়, বিকর্ষণ সর্বনিম্ন হয়। আসলে এটা রেজাল্ট বলছে, এটা আসলে কোনো কথা না। তারা এই অবস্থাটা করে সর্বনিম্ন অবস্থায় নিয়ে যায়। সমশক্তি বিকর্ষণ করতে করতে বিকর্ষণটাকে সর্বনিম্ন অবস্থায় নিয়ে যায়। তো এই কথাটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না, বলতে হবে বিকর্ষণ করতে করতে বিকর্ষণটা সর্বনিম্ন অবস্থায় নিয়ে যাবে। যখন দুইটা থাকবে sp হাইব্রিডাইজেশন, সেই ক্ষেত্রে sp হাইব্রিডাইজেশনটা হবে দুইটা সংকর অরবিটাল কি এরকম একটা ছোটটা, আর এইটার ভেতরে কি থাকবে? ওই বড় এইটা থাকবে, দুইটা মিলে কি হবে? এটা একটা আর এইটা একটা, এইটা এর ভেতর ঢুকবে, ওটা এর ভেতর ঢুকবে।
এই দুটা মিলে কি হবে, sp অরবিটাল হবে। এরা যখন পরস্পরকে বিকর্ষণ করবে, এটা এক তলেই সম্ভব, এটাকে বিকর্ষণ করে দূরত্বে রাখবে, দূরত্বটা যাতে সর্বোচ্চ হয়, তাহলে কি হবে, বিকর্ষণ কি হবে, বিকর্ষণ সব শেষ হয়ে গেছে, করতে করতে লাস্ট পর্যায়ে নিয়ে গেছে, এই অবস্থায় তার বিকর্ষণ কি হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে, তখন সেটা কি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। আর এই জ্যামিতিক গঠনটাকে আমি কি বলতেছি, সরলরৈখিক। sp2 এর ক্ষেত্রে কি হয়, তিনটা সংকর অরবিটাল, সেই ক্ষেত্রে কি হয়, পরস্পরকে বিকর্ষণ করতে করতে সে এই অবস্থায় নিয়ে যায়। তাহলে এর মধ্যে তাইলে মোট মিলে 360 ডিগ্রি, 3 ভাগ করলে 120 ডিগ্রি করে, তখন এই অবস্থায় চলে যায়। তাহলে এটাকে কি বলা হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ত্রিভুজ গঠন। আচ্ছা, এখন sp3 এর ক্ষেত্রে কি হয়, sp2 পর্যন্ত আমার 2D তে সম্ভব, কিন্তু অরবিটাল তো 3D তেও সম্ভব। এখন কথা হচ্ছে এখানে থাকবে 4টা জিনিস, তাহলে এর মধ্যে কি 90 ডিগ্রি করে হবে? কিন্তু আমার একটা কোশ্চেন আছে, আমাদের অনুসিদ্ধান্তটা কি বলছে, আমাদের অনুসিদ্ধান্তটা বলছে বিকর্ষণ যাতে সর্বনিম্ন হয়, এমন অবস্থায় থাকবে। তাহলে এইখানে থাকতেছে এইভাবে, কিন্তু এইটার তো আর একটা অপশন আছে, অপশনটা কি, 3D। সে কি এক তলে না থাকলেও তার কোনো সমস্যা নাই, সে কি করতে পারবে, অন্য একটা তলে আসতে পারবে। তাহলে সেই সব ক্ষেত্রে কি হয়, সেই সব ক্ষেত্রে যখনই sp3 হয়ে যায়, তখনই যেহেতু 4টা সংকর অরবিটাল এই অবস্থায় চলে আসে, তখন এরা 90 ডিগ্রি কোণ না করে তারা পরস্পর থেকে চতুস্তলকীয় হয়ে যায়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এই যে এই জিনিসটা, নিচের তিনটা পাটাতন 3 দিকে আছে, আর তার উপরে কি আছে, একটা আছে, এই অবস্থায় থাকে। তখন কি করা যায়, ওই 90 ডিগ্রি থেকে এই কোণটা বেড়ে যায়, বেড়ে হয় 109.5 ডিগ্রি, মানে 109 ডিগ্রি 28 মিনিট, এরকম করে প্রকাশ করা হয়। তো আমরা মনে রাখবো কি, এইটাই মনে রাখবো। তে 90 ডিগ্রির থেকে এই কোণটা বেশি, তাইলেই কি সম্ভব হচ্ছে, কোণ যেহেতু বড় হচ্ছে, তার মানে সর্বদূরত্বে আছে, সবাই সর্বাত থেকে কত ডিগ্রি কোণে আছে, এত ডিগ্রি কোণে আছে। এটা 2D তে সম্ভব না, এটা 3D হলেই সম্ভব। তাই অরবিটাল ওই সময় কি হয়ে যায়, 3D হয়ে যায়। কোথা থেকে, sp3 থেকে। sp2 2D, 2D মানে কি, 2D ঠিক না, এটা তো সব ডাম্বেল হিসেবে থাকে। sp2 এক তলে আঁকানো সম্ভব, মানে ওই কোণটা করতেছে যে, কিন্তু এইটা কি এক তলে করলে 90 ডিগ্রি হচ্ছে, 3D তে করলে আমার 109 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি কোনটা বেছে নিব, এরকম বেছে নিব, আর তখনই সেটা কি হয়ে যাবে, চতুস্তলকীয় আকার হয়ে যাবে। sp3D তে তাহলে বুঝতেছি px y z 3টা কভার করে আবার d তেও চলে গেছে সে, সেই ক্ষেত্রে কি হবে, এখানে সংকর অরবিটাল কয়টা, 4টা 5টার ক্ষেত্রে যখনই 4 অতিক্রম করে 5-এ চলে যাবে অরবিটালের সংখ্যা, তখন কি হবে, আমি এরকম করে নিব, উপরে একটা অরবিটাল, নিচে একটা অরবিটাল, এর আগে করে নিব। তাহলে করে নিলে কি হচ্ছে, লম্ব করে নিছি, উপরে একটা নিচে একটা, কয়টা হলো, 2টা বাদ হয়ে গেল। এটা কিন্তু আবার p অরবিটাল ভাইব না, এটা কি সংকর অরবিটাল, মানে এর ভেতরে এরকম আছে, আর এইটার ভেতরে এইটা আছে, এটা বুঝতে হবে। আমি এখন আঁকতেছি কি, সংকর অরবিটাল। তাহলে 2টা সংকর অরবিটাল, উপরে একটা দিছি, নিচে একটা দিছি, তাহলে আর থাকতেছে কয়টা, 3টা থাকতেছে। এই 3টা এই তলে থাকবে। এইখানে আমি যদি একটা তল কল্পনা করি, এই বোর্ড বরাবর ভেতরের দিকে বাহিরের দিকে এই তল বরাবর থাকবে, তাহলে 3টা আছে, 3টা দিয়ে কি সম্ভব তখন, তাহলে এরকম যদি হয় এটাকে আঁকানো যেতে পারে, এটা এভাবে আছে, বোর্ডের উপরে আছে একটা, এর ভেতরে আছে আর একটা, বা এটা কি একটা ত্রিভুজের উপরে একটা আর নিচ দিয়ে একটা, এরকম। এখন যদি sp3d2 হয়, তার মানে অরবিটালের সংখ্যা 6টা, আবার ওই 2টাই দিব, উপরে একটা নিচে একটা, তাইলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার বাকি থাকতেছে 4টা। সেই ক্ষেত্রে এই তলে, এই যে ত্রিভুজটা আছে সেই তলে
এই তলে আমার থাকবে কি, চারটা থাকতে হবে। চারটা হলে কি হবে, পরস্পর আবার চারটা সমদূরত্বে থাকবে, সেই ক্ষেত্রে আবার কি হবে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে চতুর্ভুজ। তখন আমরা এটাকে বলি, ছয়টা হলে বলি sp3d2, এই ক্ষেত্রে আমি এটাকে বলি কি, অষ্টতলকীয়। বা কি বলা যেতে পারে, চতুর্ভুজীয় দ্বিপিরামিড, মানে এর সাথে তো আবার এইটা সংযোগ থাকবে। এগুলা স্যারদের কাছে এই কেমনে আঁকায়, এগুলা জিনিসগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। sp3d3 ক্ষেত্রে কি হবে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড। আচ্ছা, ত্রিভুজীয় দ্বিপিরামিড, চতুর্ভুজীয় দ্বিপিরামিডটা কেন বলতেছি এই জন্য যে এটা যখন এইভাবে থাকে, সেইটার যে শীর্ষ, সেগুলো হলো বলা হয় যে সেই ত্রিভুজীয় দ্বিপিরামিডের শীর্ষতে এগুলা থাকে, এই জন্য এটাকে ওইভাবে বলা হয়। এটা ত্রিভুজ আকৃতি, মানে ত্রিভুজের শীর্ষতে এই অরবিটালের ইলেকট্রনগুলো থাকে। এটাকে বলা হয় ত্রিভুজীয় পিরামিডের শীর্ষের প্রতি বিস্তৃত অবস্থায় থাকে। এগুলো অলংকার আলা কথা বইয়ে লেখা আছে।